প্রদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার, অনেক স্থানে বেশি দামেও মিলছে না। ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি, বগুড়ায় প্রার্থিতা ফিরে পেয়ে মবক্রেসির অভিযোগ মান্নার। মিয়ানমার সীমান্তে অভ্যন্তরীণ দুপক্ষের ব্যাপক সংঘর্ষ, গুলিতে টেকনাফে এক বাংলাদেশি শিশু নিহত। এবারে বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে বেশ কয়েকদিন ধরে দেখা দিয়েছে এলপিজি সিলিন্ডার সংকট। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। সিলিন্ডার সংকটে বাসাবাড়িতে রান্না নিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই। পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকানিরাও পড়েছেন বিপাকে। সরকার সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করলেও তা মানা হচ্ছে না। বেশিরভাগ এলাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও দাম 1.5 থেকে 2 গুণ বেশি নেওয়া হচ্ছে। উপায় না পেয়ে ভুক্তভোগীরা বিকল্প হিসেবে চুলা জ্বালাচ্ছেন কাঠ বা খড়কুটোয়। এদিকে পাইপলাইনের গ্যাস সংকটও তীব্র হচ্ছে। দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাসের চাপ থাকে না। ব্রাহ্মণবাড়িয়া পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার সকালে শহরের কাউতলি মোড় এলাকায় সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তারা জানান, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্না করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। শীত মৌসুম শুরুর পর থেকে সংকট আরও বেড়েছে। অবিলম্বে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয়, সড়ক, রেলপথ অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। গ্যাস সংকট সম্পর্কে জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আন-নাবিল। রিফাত, ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডার গ্যাসের সাথে পাইপলাইনের গ্যাসের সংকটও বেড়েছে। সার্বিক অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানান। জি, ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু তিতাস গ্যাস ফিল্ডের শহর, বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ফিল্ডগুলোর একটি অন্যতম তিতাস গ্যাস ফিল্ডের শহর। কিন্তু এখানে দীর্ঘদিন ধরে আসলে পাইপলাইনে গ্যাসের তীব্র সংকট চলছে। দিনের 24 ঘন্টার মধ্যে হাতে গোনা কিছু সময় আসলে যারা গ্রাহক আছেন তারা গ্যাস পাচ্ছেন। এই নিয়ে তারা দীর্ঘদিন ধরে কথা বলছেন। আমাদেরকে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 22,000 গ্রাহক রয়েছেন। তবে প্রচুর পরিমাণে অবৈধ সংযোগ এবং গ্যাস লাইনের লিকেজের কারণে আসলে গ্যাসের চাপ প্রায় কম থাকে এবং শীত ঢোকার পরে গ্যাসের চাপ আসলে অনেকটাই কমে গেছে। এই কারণে গ্রাহকরা পুরো মাসের পুরো বিল পরিশোধ করার পরেও দিনে হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টার মতো করে গ্যাস পাচ্ছেন এবং যে সময়টা গ্যাস পাচ্ছেন সেই সময়টার গ্যাসের চাপ এতই কম থাকে যে সেটা দিয়ে আসলে রান্নাবান্না করা সম্ভব হয় না। এতে যেমন এদেরকে নতুন করে অন্য রান্নার জন্য অন্য ব্যবস্থা করতে হচ্ছে। এতে একদিকে তারা যে টাকাটা পরিশোধ করছেন গ্যাস ফিল্ডকে, সেই টাকাটা আসলে সেই সেবাটা পাচ্ছেন না। অধিকন্তু তাদেরকে আসলে নতুন করে 2-3 গুণ দামে সিলিন্ডার কিনতে হচ্ছে, অথবা ইন্ডাকশন চুলা বা এই ধরনের ব্যবস্থা করতে হচ্ছে, মাটির চুলার ব্যবস্থা করতে হচ্ছে। এতে তাদের রান্নার পেছনে খরচ অনেক গুণ বেড়ে যাচ্ছে। তো আজকে তারা এই বিষয়গুলো সামনে এনে আজকে কাউতলি মোড়ে সর্বসাধারণ সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের প্রায় সকলেই এই কাউতলি মোড়ে আসলে আজকে বিক্ষোভ করেছে। তারা বলেছে ব্রাহ্মণবাড়িয়া যেহেতু তিতাস গ্যাস ফিল্ডের শহর, আগে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে তিতাস গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে, তারপর দরকার হলে প্রয়োজনে অন্যান্য জায়গায় এই গ্যাস সরবরাহ করতে হবে। এদিকে গ্যাস ফিল্ডের গ্যাসের চাপ কম থাকার কারণে হোটেল সহ। রিফাত, ধন্যবাদ আপনাকে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে করা আপিল শুনানির আজ দ্বিতীয় দিন। এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী শিউলি শবনম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, দ্বিতীয় দিনের আপিল শুনানি কি শেষ হয়েছে? আজ কতটি আপিলের শুনানি হয়েছে, সেগুলোর অবস্থা কি, বিস্তারিত জানাবেন। সুমনা,
ঠিক 5টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন প্রার্থীদের যেসব শুনানি ছিল সেটা শুনেছেন, শুনানি গ্রহণ করেছেন। অর্থাৎ আজকে 70টা আপিল আবেদনের উপর শুনানি গ্রহণ করা হয়েছে এবং এর মধ্যে 6টি আপিল আবেদন স্থগিত রাখা হয়েছে এবং 6টিকে নামঞ্জুর করেছেন। এবং আজকে দ্বিতীয় ধাপে যে স্থগিত হয়েছে সেখানে শেষ পর্যন্ত যশোর 2 আসনের জামায়াতের একজন প্রার্থী মুসলেহ উদ্দিন, তার প্রার্থিতা অর্থাৎ তার মনোনয়ন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। সেটা হচ্ছে শেষ মুহূর্তে ঘটেছে, যেখানে তিনি তার দ্বৈত নাগরিকত্ব বিষয়ক কাগজপত্রের যে উত্থাপন করেছেন কোর্টে শুনানিতে, সেই বিষয়টি আসলে সেটি নিয়ে কমিশন পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। সেই জন্য তার আপিল আবেদনের শুনানি আগামী 16 জানুয়ারি পর্যন্ত কমিশন স্থগিত রেখেছে। অর্থাৎ 16 জানুয়ারি তিনি যদি তার প্রয়োজনীয় ডকুমেন্টস আবারও কমিশনে সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে তিনি হয়তো তার প্রার্থিতা ফেরত পেতেও পারেন। তবে নির্বাচন কমিশন 70টি যে আপিল শুনানি গ্রহণ করেছেন, সেক্ষেত্রে তারা প্রার্থীরা শুনানি শেষে গণমাধ্যমের সাথে যেসব বিষয় নিয়ে কথা বলেছেন, তারা আসলে বলছেন যে এখনও পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা যেসব মনোনয়নপত্র বাতিল করেছেন, সেক্ষেত্রে তারা বেশিরভাগ ক্ষেত্রে আসলে মবক্রেসির অভিযোগ করেছেন এবং বিশেষ করে তারা বলছেন যে ইসি আসলে এক্ষেত্রে নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। রিটার্নিং কর্মকর্তারা তারা আসলে বিভিন্ন গোষ্ঠীর কাছে চাপের ফলে তারা আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। সে কারণে নির্বাচন কমিশন শুনানিতে যে গণহারে প্রার্থীদের প্রার্থিতা ফেরত দেওয়া হচ্ছে, সেটাই আসলে প্রমাণ করছে যে রিটার্নিং কর্মকর্তা আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এমনটাই তাদের প্রার্থী এবং সমর্থকরা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে রিটার্নিং কর্মকর্তারা আসলে এক প্রকার বাধ্য হয়ে অনেকের প্রার্থিতা বাতিল করেছেন এবং ইসি যে এখানে শুনানির মাধ্যমে যে রায় দিচ্ছেন, সে রায়ের মাধ্যমে আসলে ইসি তার বিজ্ঞতার পরিচয় দিচ্ছেন। তবে তারা বলছেন যে এখনো মাঠ পর্যায়ে আসলে পুলিশ প্রশাসন কিংবা সম্পূর্ণ প্রশাসন আসলে এখনও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি। এই জন্য ইসিকে আসলে এই বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়ার জন্য প্রার্থীরা আহ্বান জানিয়েছেন। সুমনা, এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি স্বপ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আইবার সিজাব বলেছেন যে উনি সর্বত্র পজিটিভ ফিলিং, ইলেকশন নিয়ে পজিটিভ ফিলিং, এনথুসিয়াজম দেখছেন। কারণ হিসেবে উনি বলেছেন আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। উনি ইলেকশন প্রিপারেশন লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে জানতে চেয়েছেন এবং একটা বিষয়, এই পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। গণভোট নয়, শুধু জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। ইউর নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারোস আইজাবস রোববার ঢাকায় সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে ভোট পড়ার হারের উপর। দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ রয়েছে বলে মত দেন তিনি। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি। নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। ভোটের পরিবেশ দেখতে 27 দেশের এই জোটের 200 পর্যবেক্ষক ধাপে ধাপে কাজ করবে। বাংলাদেশে আসা ইউ পর্যবেক্ষক দল রবিবার সংবাদ সম্মেলন করেছে ঢাকার একটি হোটেলে। পর্যবেক্ষকদের প্রধান জানান, সব দলের অংশগ্রহণ নিয়ে এখানে একটি ঐতিহাসিক জটিলতা রয়েছে। তবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন তারা। স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ হবে বলে আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে ভোটের হারের উপর। ভোট পড়ার হারে যতক্ষণ প্রভাব না পড়বে ততক্ষণ এটা নিয়ে আমরা মন্তব্য করব না। নির্বাচনে বাংলাদেশের ভোটারদের আস্থা ফেরানো এবং কেন্দ্রে ভোটারের উপস্থিতি আসল চ্যালেঞ্জ বলে ইইউ মনে করে। আমরা 64 জেলাতেই নির্বাচন পর্যবেক্ষক পাঠাবো, গণভোট নয়।
নয়, শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ রয়েছে বলেই ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল পাঠিয়েছে বলেও জানিয়েছেন প্রধান পর্যবেক্ষক। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দিনাজপুরে চলতি মৌসুমে মুড়ি কাটা পেঁয়াজ চাষে কৃষকদের মুখে হাসি ফুটেছে। স্বল্পমেয়াদী ও লাভজনক হওয়ায় অনেকে এই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন। প্রতি কেজি 60 টাকা পর্যন্ত বিক্রি করছেন চাষিরা। মুড়িকাটা পেঁয়াজ হলো আগাম জাতের পেঁয়াজ, যা বীজ থেকে নয়, আগের বছরের ছোট পেঁয়াজ বা গুটি থেকে হয়। এতে বোরো ধানের আগে স্বল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। এটি চাষের জন্য দোআঁশ ও জৈব পদার্থ সমৃদ্ধ মাটি প্রয়োজন। দিনাজপুরে এবার মুড়ি কাটা পেঁয়াজের ব্যাপক উৎপাদন হয়েছে। স্বল্প সময়ে বাজারে তোলার কারণে চাষিরা পাচ্ছেন ভালো দাম। ফলে কম খরচে বেশি লাভের আশায় এই পদ্ধতির চাষের দিকে ঝুঁকছেন অনেক কৃষক। এই ফলনের নাম হচ্ছে মুড়ি কাটারি পেঁয়াজ। এটা অল্প সময়ের মধ্যে এই পেঁয়াজের জমি থেকে উত্তোলন করা যায় এবং বাজারজাত করার উপযোগী হয়ে যায়। অলরেডি 12 শতকের মতো বিক্রি করছি 30,000 টাকা, আর আরো 12 শতক আছে। এখান থেকে টোটালি আমি প্রায় 70 থেকে 80,000 টাকা পাবো। আমরা 8টা বেড উঠিয়ে ফেলেছি, 8টা বেডতে আমরা 30,000 টাকা বিক্রি করছি। এটা মোটামুটি এখন উপযুক্ত হয়ে গেছে তোলার মতন। এখন পাতা সহকারে বিক্রি করলে মোটামুটি আবার ভালো বেনিফিট আসবে। প্রচুর লাভবান এবং সামনে আমরা আরো লাগাবো এই পেঁয়াজ। চাষিরা জানান, জেলার বিভিন্ন হাট বাজারে এখন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 60 টাকায়। প্রণোদনার আওতায় কৃষকদের বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। যে মৌসুমটা, যে সময় আসলে পেঁয়াজের রোপণ করা হয় মাঠে, সেটি আসলে কিভাবে আমরা উৎপাদনকে বাড়াতে পারি, এই জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম প্রদান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষককে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আমরা কিভাবে পেঁয়াজের আবাদটি উৎপাদন বাড়াতে পারি। এবছর আমরা আমাদের প্রান্তিক কৃষককে প্রায় সরকারি উদ্যোগে 30 জন কৃষককে আমরা প্রণোদনার সহায়তা প্রদান করেছি এবং কৃষক এই বীজটি মাঠে তাদের বাস্তবায়ন করেছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে দিনাজপুরের সদর উপজেলায় প্রায় 250 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। মিয়ানমারের অভ্যন্তরে দুই পক্ষের সংঘর্ষে চলাকালে ছোড়া গুলিতে টেকনাফে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। রোববার সকাল 9টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইকাং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, নিহত শিশু আফনান ওই এলাকার জসিমউদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের দুই পক্ষের মধ্যে অন্তত 1 ঘন্টা গোলাগুলি হয়। এ সময় সেখান থেকে ছোড়া গুলিতে শিশু আফনান মারা যায়। খবর পেয়ে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। এরপর আসামি পক্ষের শুনানির জন্য আগামী 15ই জানুয়ারি দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে এই শুনানি হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও এই মামলায় হাজির না হওয়ায় পলাতক বিবেচনায় জয়ের পক্ষে লড়ছেন সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবী মঞ্জুর আলম। তৎকালীন সরকারের এই দুজন দায়িত্বশীল ব্যক্তি যারা এই মামলার আসামি, তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। শুধু তাই নয়, তারা তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত এই ইন্টারনেট বন্ধ রেখেছিলেন। বাগেরহাটে একযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 12 জন নেতা পদত্যাগ করেছেন। রোববার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন বাগেরহাট সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৪-এর গণঅভ্যুত্থানে যে অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছিল, বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে সেই অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যতা দেখা দিয়েছে। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এনসিপির পথ চলা শুরু হয়েছিল, তার ব্যত্যয় ঘটায় মোট ১২ জন নেতা পদত্যাগ করেন। রাজধানী ঢাকায় তাপমাত্রা বেড়েছে, এতে কিছুটা কমেছে শীত, তবে দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা রয়েছে। শনিবার সকালে ঢাকার তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ সকালে তা বেড়ে হয়েছে ১৫.১। এদিকে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সকাল ৯টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুড়িগ্রামে ৯.৮ ডিগ্রি, গাইবান্ধায় ১০.৫ ডিগ্রি, নওগাঁয় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা ২ সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান সরকার। সরকার বিরোধী আন্দোলনকারীদের সৃষ্টিকর্তার শত্রু আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। এছাড়া দেশজুড়ে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে মাঠে নামছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার আইআরজিসি জানায়, তারা দেশের নিরাপত্তা ও ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের অর্জনগুলো রক্ষা করতে মাঠে নামবে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীও বলেছে, তারা জাতীয় স্বার্থ, দেশের কৌশলগত অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষা করবে এবং সুরক্ষা দিবে। এদিকে তেহরানের চিকিৎসকদের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, রাজধানীর মাত্র ৬টি হাসপাতালে অন্তত ২১৭ বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। নিহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনী। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়। এই অভিযানকে অপারেশন হক আই স্ট্রাইক এর অংশ বলছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, শনিবার ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে অংশ নেয় ২০টির বেশি যুদ্ধবিমান ও ড্রোন। তবে হামলায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বাহিনী জর্ডানের সাথে মিলে সিরিয়ায় একটি বড় হামলা চালায়। গাজায় প্রশাসনিক ক্ষমতা ছেড়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত হামাস। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাইম এ কথা বলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদনের পর যুদ্ধবিরতি একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। শনিবার নেতানিয়াহু বাহিনীর হামলায় শিশুসহ অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া বৃহস্পতিবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এদিকে গাজার মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তীব্র শীত ও ত্রাণ প্রবেশে বাধার কারণে ৭ দিনে এক নবজাতকের মৃত্যু হয়েছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ মাঠে নামবে ২ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সৌদি আরবের জেদ্দায় হবে এই ম্যাচ। গত ৩বারের ২বার রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কাতালান জায়ান্টরা। এবারও সেই ধারা ধরে রেখে ১৬তম ট্রফি হাতে নিতে চায় বার্সা। আর সবশেষ এল ক্লাসিকোতে গত অক্টোবরে ২-১ গোলে বার্সাকে হারিয়েছিল মাদ্রিদ। ওই ম্যাচ হারের পর থেকে দারুণ ফর্মে বার্সা। ১৪ ম্যাচ খেলে পরাজিত মাত্র একটিতে। দারুণ ফর্মে থাকার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে রিয়ালের বিপক্ষে জেতার আশায় তারা। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংকট দেখে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার, অনেক স্থানে বেশি দামেও মিলছে না। ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি, বগুড়ায় প্রার্থিতা ফিরে পেয়ে মবক্রেস্তির অভিযোগ মান্নার। মিয়ানমার সীমান্তে অভ্যন্তরীণ দুপক্ষের ব্যাপক সংঘর্ষ, গুলিতে টেকনাফে এক বাংলাদেশি শিশু নিহত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 6টা 30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।